যে ফ্রান্স যদি ওদের ডিফেন্সটা ভাঙতে না পারে তাহলে ফ্রান্সকে আমরা মানে বড়সড় প্রবলেমের মধ্যে আজকে। এমবাপ্পে একদিকে একদিকে লামিন ইয়ামাল। এমবাপ্পে 8 গোল 3 অ্যাসিস্ট, লামিন ইয়ামাল মাত্র 1 গোল এই টিল নাও। কি মনে হয় মানে এটা কি টিম গেম খেলার কারণে ইয়ামালের এই কন্ট্রিবিউশনটা কম নাকি ইয়ামালি ফরম্যাটিং? মরক্কোর সাথে স্পেনের শক্তির তারতম্যটা অনেক। আর তো সব থেকে বড় কথা কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল ইজ এ টোটালি ডিফারেন্ট বল গেম। ফ্রান্সের অ্যাটাক আসলে এটা নিয়ে কিছু বলার নাই, মানে ইটস ওয়ে টু মাচ ফর এনি টিম টু হ্যান্ডেল বারিং স্পেন। ফ্রান্সের আপনি যদি কিলিয়ান এমবাপ্পে বলেন অবশ্যই হি ইজ দ্য বেস্ট প্লেয়ার এবং ওয়ার্ল্ড কাপের ইনফ্যাক্ট বেস্ট প্লেয়ার। আপনার কাছে মনে হয় কি স্পেনের বেস্ট প্লেয়ার কে? রড্রি। তো আজকে ফার্স্ট গোলটা খুব ক্রুশাল, যে দলই ফার্স্ট গোল করুক ওরা আমার মনে হয় ম্যাচ জেতার জন্য অনেকখানি এগিয়ে যাবে। এমবাপ্পের জন্য কি আলাদা কোনোভাবে ছক কষবেন কিনা স্পেনের দে লা ফুয়েন্তে? এমবাপ্পেকে যোগান দেওয়ার মতো যে কাজটা রড্রি করেন এরকম প্লেয়ার কিন্তু ফ্রান্সের নাই। তো সেই ক্ষেত্রে এমবাপ্পেকে হেল্প করার মতো একটা লোক লাগবে। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস এডিটর রুবাইদ ইফতেখার। রুবাইদ, ফ্রান্স ভার্সেস স্পেন বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। একদিকে ফ্রান্স যারা এই ওয়ার্ল্ড কাপে সেকেন্ড হাইস্ট স্কোরিং টিম, অন্যদিকে স্পেন যারা হচ্ছে লিস্ট কনসিডিং টিম। কি মনে হয় আজকের পরীক্ষাটা মূলত কাদের, ফ্রান্সের অ্যাটাকের নাকি স্পেনের ডিফেন্সের? এই দুটো দলেরই আসলে, কারণ ফ্রান্স আমরা দেখেছি যে ফ্রি স্কোরিং টিম, যখন যার এগেনস্টে ইচ্ছা গোল করছে, একাধিক গোল করছে, ওদের টপ স্কোরারের মধ্যে দুইজনই ওদের। আর স্পেন পুরো টুর্নামেন্টে প্রবাবলি একটা গোল কনসিড করেছে, সো সেটা আবার লাস্ট ম্যাচে একদম। সো এটা আসলে ওই যে বলা যায় যে একদম হাড্ডাহাড্ডি লড়াই, যে ফ্রান্স যদি ওদের ডিফেন্সটা ভাঙতে না পারে তাহলে ফ্রান্সকে আমরা মানে বড়সড় প্রবলেমের মধ্যে দেখবো আজকের ম্যাচে। রাইট, ফ্রান্স যদি আজকে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠতে পারে তাহলে টানা তৃতীয়বারের মতো তারা ফাইনাল উঠবে। গত 7 বিশ্বকাপ যদি আমি চিন্তা করি তাহলে তারা 4বারই ফাইনাল খেলেছে। অন্যদিকে স্পেন 2010-এর ওয়ার্ল্ড কাপ জেতার পর এরপর আর ফাইনাল খেলতে পারেনি। কি মনে হয় মানে শক্তিমত্তার দিক দিয়ে হোক বা এক্সপিরিয়েন্সের দিক দিয়ে কি ফাইনালের ওই প্রেশারটা নেওয়ার জন্য, সেমিফাইনাল প্রেশারটা নেওয়ার জন্য কি ফ্রান্স কিছুটা এগিয়ে থাকবে স্পেনের চেয়ে? দেখেন ওইভাবে তো আসলে হিসাব করা যায় না। আপনি যদি বড় টুর্নামেন্টের ফাইনাল বা সেমিফাইনাল হিসাব করেন, স্পেন কিন্তু বর্তমান ইউরো চ্যাম্পিয়ন, এই ফ্রান্সকে হারিয়েছিল তারা সেমিফাইনালে। তো ওই দিক থেকে আসলে একটা মনস্তাত্ত্বিক দিকে একটু হয়তো স্পেনই এগিয়ে আছে। হ্যাঁ, ফ্রান্স সব থেকে ইনফর্ম টিম, পুরো রিদমে আছে, কিন্তু একটা কথা ভুললে চলবে না যে ফ্রান্স কিন্তু এখনো বড় কোনো বাধার সামনে পড়ে না। আপনি যদি শেষ ম্যাচটা দেখেন ফ্রান্সের সঙ্গে মরক্কোর ম্যাচটা, ওটাও কিন্তু ওরা মোটামুটি ইজিলি বেরিয়ে গেছে এবং মরক্কোর সাথে স্পেনের শক্তির তারতম্যটা অনেক। আর সব থেকে বড় কথা কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল ইজ এ টোটালি ডিফারেন্ট বল গেম। এখন সবগুলো দলেরই সামনে আসলে একটা থাকবে যে আর একটা ম্যাচ হলেই ফাইনাল, রাইট, বা আর দুটো ম্যাচ হলে ট্রফি। ভুল করতে কেউ চাইবে না একদম। এবং ফ্রান্সকে আমরা যেটা দেখেছি যে একদম শুরু থেকে আউট অফ দ্য ব্লকস অ্যাটাক, ওইটা হয়তো আজকে আমরা দেখতে পারবো না। কারণ মিডফিল্ডে আসলে স্পেন বর্তমানে বিশ্বের সেরা দল এবং তাদের সেকেন্ড যে দল বা থার্ড যে দল তাদের থেকে কয়েক সময় লাগানো। হ্যাঁ, ওদের মিডফিল্ডটা অসাধারণ। আমি এটাই ধরে ধরে আপনাকে একটু কম্প্যারিজন যদি জিজ্ঞেস করি, আমি ফার্স্টে যদি একটু গোল পোস্ট থেকে যদি শুরু করি, মাইগনান ভার্সেস উনাই সিমন, কি মনে হয় এই দিকটা কে এগিয়ে থাকবে? এখানে যদি আপনি গোলকিপার হিসাব করেন শুধু, তাহলে তো মাইনান ইজ এ বেটার গোলকিপার, কিন্তু গোলকিপার তো শুধু একা থাকে না, ডিফেন্স সহ হয়। এইখান থেকে আমি একটু যদি জিজ্ঞেস করি, ডিফেন্স লাইন ভার্সেস ডিফেন্স লাইন অবশ্যই আগানো, এবারে বিশ্বকাপে সেরা ডিফেন্স লাইন ওদের, এটা নিয়ে কোনো মানে সন্দেহ থাকতে পারে না। কুবার্সি কিন্তু আনএক্সপেক্টেডলি দারুণ ফর্মে রয়েছে। দারুণ আনএক্সপেক্টেডলি না, ও চেলসিতেও ভালো ফর্মে ছিল, স্টার্টও করার কথা ছিল না প্রথমে, শুরুতে ছিল না কারণ ইনজুরি ছিল, রাইট। এবং আপনি দেখেন কুবার্সি প্লেয়ার যিনি বার্সেলোনা ছাড়ার পর সবগুলো ক্লাবে ভালো খেলেছেন। ব্রাইটনে অসাধারণ ছিলেন, চেলসি তাকে অলমোস্ট রেকর্ড মানি দিয়ে কিনেছে, চেলসিতে থাকার পর রিয়াল মাদ্রিদে যাচ্ছেন, এটা তার জন্য আরো টনিকের কাজ করছে। আমরা দেখছি যে কুবার্সি অ্যাকচুয়ালি থার্ড উইঙ্গার হিসেবেই খেলছেন প্রায় বলা যায় পুরো ম্যাচে। তো ডিফেন্সে আসলে স্পেনের মানে তুলনা ফ্রান্স কখনোই না। মিডফিল্ড ব্যাটলটা যদি রড্রি পেড্রির সঙ্গে কি রাবিওট এন্ড কোনের কোনো ফ্রান্সের চান্সই নাই। মানে এখানে আপনার হ্যাঁ ওলিসের কথা বলতে পারেন, কিন্তু ওলিসে কিন্তু বল রিগেইন করা বা ওলিসকে আমরা অ্যাটাকার হিসেবে আমরা মোটামুটি দেখি, এবং সেখানে রড্রি পেড্রি আজকে খেলবেন কিনা আমি জানি না, বাট তার জায়গায় যদি ফ্যাবিয়ান রুইজ খেলেন, ডানি অলমো খেলেন,
বা পেড্রি যেই খেলুন না কেন, ফ্রান্সের মিডফিল্ডটা আসলে আউট অফ দিস ওয়ার্ল্ড। অ্যাটাকটা নিয়ে কি বলবেন, ফ্রান্সের অ্যাটাক ভার্সেস? অবশ্যই ফ্রান্সের অ্যাটাকটা অনেকখানি এগিয়ে, কারণ আপনি স্পেনে যদি নিয়ম মানে স্পেন তো আসলে গোল স্কোরিং টিম না, এবং ওদের গোল কিন্তু এক এক দল এক একবার এক এক জায়গা থেকে আসছে। সো আজকে আমি জানি না মিকেল মেরিনো করে স্টার্ট করাবে কিনা, না সুপার সাব হিসেবেই খেলাবে। সুপার সাবই বেটার, কারণ ও খেলবে কোথায় আসলে, পিওর স্ট্রাইকার তোরা খেলায় না। অ্যালেক্স বায়ানা লেফটে খেলেন, ডানে খেলেন ইয়ামাল। বায়ানা আই ডোন্ট থিঙ্ক যে ও খুব একটা খারাপ করেছে পুরো টুর্নামেন্টে, ওর যতটুকু দায়িত্ব ছিল পালন করেছে, স্পেশালি ডিপ রানগুলো নেয়া, প্রতিপক্ষ ফুলব্যাককে বিজি রাখা, এবং নিজের মিডফিল্ডের জন্য একটু জায়গাটা বড় করে দেয়া, সবগুলো কাজে কিন্তু করেছেন। বাট ফ্রান্সের অ্যাটাক আসলে এটা নিয়ে কিছু বলার নাই, মানে ইটস ওয়ে টু মাচ ফর এনি টিম টু হ্যান্ডেল বারিং স্পেন। রাইট, দুই দলে দুই স্টার প্লেয়ার নিয়ে যদি একটু জিজ্ঞেস করি, এমবাপ্পে একদিকে লামিন ইয়ামাল। এমবাপ্পে 8 গোল 3 অ্যাসিস্ট, লামিন ইয়ামাল মাত্র 1 গোল এই টিল নাও। কি মনে হয়, মানে এটা কি টিম গেম খেলার কারণে ইয়ামালের এই কন্ট্রিবিউশনটা কম, নাকি ইয়ামালই ফরম্যাটেই? না, ইয়ামাল কিন্তু ওর খেলাটা খেলছেন ঠিক মতো। আপনি দেখেন ইয়ামাল মূলত ইউরোতে ভালো করেছিলেন, ওইটা আমাদের মনে আছে, কারণ ইউরো ওয়াজ এ ডিফারেন্ট থিং, এবং ইউরোতে ওর পার্টনার ছিলেন নিকো উইলিয়ামস। দুজন প্রচুর সুইচ করতেন, ডান থেকে বাম এবং ও বাম থেকে ডানে ফ্ল্যাঙ্ক সুইচ করে খেলতেন, বিহাইন্ড দ্য ডিফেন্ডার্স খেলতেন। অ্যালেক্স বায়ানার সাথে কিন্তু ওর এই পার্টনারশিপটা নাই, এবং ওই স্টাইলটাও নাই, খেলার চেঞ্জ হয়েছে। আর আমি আসলে এটা অ্যাগ্রি করি না যে ও স্পেনের বেস্ট প্লেয়ার, এবং ফ্রান্সের আপনি যদি কিলিয়ান এমবাপ্পে বলেন, অবশ্যই হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এবং ওয়ার্ল্ড কাপের ইনফ্যাক্ট বেস্ট প্লেয়ার। আপনার কাছে মনে হয় কি স্পেনের বেস্ট প্লেয়ার কে? রড্রি, মানে চোখ বন্ধ করে ওর খেলাটা, হ্যাঁ ওর খেলাটা হয়তো অত ফ্ল্যাশি না, গোল হয় না বা সামনে থাকেন না বা একটা দারুণ অ্যাসিস্ট করেন না, কিন্তু রড্রিকে ছাড়া স্পেনের এত দূর আসা ইম্পসিবল ছিল। মানে ও যেভাবে অ্যাটাকটাকে ব্রেক করে নিজেদের ফরওয়ার্ড এবং মিডফিল্ডকে চালান দেয় বল, এই কাজটা অ্যাকচুয়ালি ফ্রান্সে করার কেউ নাই। যেটা আমরা গতকালও আলোচনা করছিলাম যে এনগোলো কান্টের যে রোলটা ছিল 2018-তে, ওই রিপ্লেসমেন্ট কিন্তু ফ্রান্স এখনো পায়নি। র্যাবিওকে দিয়ে চেষ্টা করছে, কোনেকে দিয়ে চেষ্টা করছে, বাট আই ডোন্ট থিঙ্ক দে আর সাকসেসফুল। রাইট, একদিকে স্পেনের দে লা ফুয়েন্তে পজিশন বেস্ট ম্যাচ গেম খেলায়, অন্যদিকে দেশাম পুরো ট্রানজিশন অ্যাটাকিং বেস্ট। কি মনে হয় কোনটার শক্তি জায়গাটা বেশি? এগেন ওই যেটা বললাম যে আপনি যদি বিল্ড আপ গেমের কথা বলেন, ধীরে সুস্থে খেলে ম্যাচ বের করে নাও, সেক্ষেত্রে স্পেন অবভিয়াসলি এগাতে। বাট ফ্রান্স যদি আজকে ওদের সেই কাউন্টার অ্যাটাক নির্ভর গোল করে শুরুতে একটা গোল বের করে নেয়, তাহলে স্পেনের বিপক্ষে মুশকিল, কারণ এই দলটা আসলে 1 গোলে পিছিয়ে 2 গোল করে জিতবে বা 2 গোলে পিছিয়ে 3 গোল করে জিতবে এরকম দল না। ওরা যদি আগে গোল করে ফেলে ফ্রান্সের সমস্যা হবে। সো আজকে ফার্স্ট গোলটা খুব ক্রুশাল, যে দলই ফার্স্ট গোল করুক ওরা আমার মনে হয় ম্যাচ জেতার জন্য অনেকখানি এগিয়ে যাবে। ট্যাকটিক্যালি আমি আপনার কাছ থেকে কিছু পার্সোনালি জানতে চাই, ট্যাকটিক্যালি দুই দলেরই কোন চেঞ্জগুলো করা দরকার যারা তারা আগের ম্যাচগুলোতে এমন ভুলগুলো করেছে? আমার মনে হয় যে ফ্রান্সের মিডফিল্ডটা একটা, আপনার ওলিসে যেহেতু ফরওয়ার্ড খেলেন অনেক বেশি, জানি না ওদের এইরকম প্লেয়ারটা আছে কিনা যে আসলে পিভটটা রাখবে, মানে এনগোলো কান্টের মতো একজন প্লেয়ার। কারণ রড্রির আমার মনে হয় না চুয়ামেনি ফুল ফিট আছেন, ফুল ফিট না। হ্যাঁ, এবং রড্রির এগেইনস্টে খেলতে হলে, রড্রির ওই জায়গাটায় মিডফিল্ডের ওই ডমিনেন্সটা ভাঙতে হলে একজন যে ধরনের মিডফিল্ডার দরকার, এই ধরনের মিডফিল্ডার ওয়ার্ল্ডেই হয়তো কম আছেন। ফ্রান্সে আছে কিনা, বেঞ্চে আছে কিনা সেটা হতে পারে ট্যাকটিক্যাল চেঞ্জ, অফকোর্স হি নোজ বেস্ট। ফ্রান্সের কোচ দেশাম নোজ বেস্ট যে কি করতে হবে, এবং হি হ্যাজ সিন এবং ডান দ্যাট। 2018-তে চ্যাম্পিয়ন, ফাইনালে নিয়েছেন দলকে। সো গত 5-7 বছর ধরে লিওনেল স্কালোনির পাশাপাশি সব থেকে ধারাবাহিক কোচ একদম ইন্টারন্যাশনাল অ্যারেনায়। ডে লা ফুয়েন্টে কিন্তু ও ছকের বাইরে যায় না, আমরা দেখি নাই। ফরম্যাটটা সেম, প্লেয়ার টু প্লেয়ার চেঞ্জ করে। বায়ানার জায়গায় হয়তো ম্যাগেডিনোকে খেলায়, এখানে হয়তো পেদ্রির জায়গায় ফ্যাবিয়ান রুইসকে খেলায়, বাট ওর ফরম্যাট মোর অর লেস সিমিলার থাকে। সো ইট ওয়ন্ট বি আ ট্যাকটিক্যাল কারণ দুটো দলই ট্যাকটিক্যালি ওরা নিজেদের যে ট্যাকটিক্সটা করে ওটা আলাদা স্টাইলে খেলবে এবং ট্যাকটিক্সটা ধরে রাখবে, ফরমেশনটা ধরে রাখবে। এখানে ওই দিন শেষে যেটা হয় যে এত বড় ম্যাচ আসলে একটা পার্সোনাল ব্রিলিয়েন্স ডিফারেন্সটা মেক করবে। সেই ক্ষেত্রে এখন ফ্রান্সে অফকোর্স ডিফারেন্স মেকার বেশি স্পেনের। রাইট, এমবাপ্পের কথা যদি স্পেশালি জিজ্ঞেস করি, ওয়ার্ল্ড কাপে নিজেকে অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন, এমবাপ্পের জন্য কি আলাদা কোনোভাবে ছক কষবেন কিনা স্পেনের দে লা ফুয়েন্তে, নাকি পুরো স্পেন অ্যাটাক আটকাতে তাদের ছক? না, দেখেন এখানে এমবাপ্পের যেটা আজকে মানে এই ওয়ার্ল্ড কাপে যেটা সবথেকে বড় আমরা ফ্ল দেখেছি, তিনি কিন্তু ফল ব্যাক করেন না, ডিফেন্সে এসে অতটা নিচে নামেন না। কিন্তু আজকে স্পেন যদি চেষ্টা করে,
যে বল পজিশন রাখবে নিজেদের কাছে, সেক্ষেত্রে এমবাপ্পের বলটা যোগান আসবে কোথা থেকে? আমি যেটা বললাম যে স্পেনের কাছ থেকে বলটা নিয়ে এমবাপ্পেকে যোগান দেওয়ার মতো যে কাজটা রড্রি করেন, এরকম প্লেয়ার কিন্তু ফ্রান্সের নাই। সো সেই ক্ষেত্রে এমবাপ্পেকে হেল্প করার মতো একটা লোক লাগবে, নাহলে আজকে কিন্তু আমরা দেখবো যে এমবাপ্পে বারবার রান নিচ্ছেন। সেক্ষেত্রে কি অলিসিকে একটু ডিপে নেমে বল চান্স এখন অলিসে কি ওই ধরনের খেলোয়াড় আদৌ? আই হ্যাভ ডাউটস। আমি বায়ার্নেও ওর এই ধরনের খেলা দেখি নাই। ওইজলি একটু মানে ক্যাম যেটাকে বলে অ্যাটাকিং মিড, ওটাতেই খেলে। সো লেটস সি, আজকে অনেকগুলো ট্যাকটিক্যাল অ্যান্সার্স আমরা দেখবো, এবং এই ফার্স্ট 20-30 মিনিটসে আই থিংক ম্যাচ উড বি সেটল। আজকের ম্যাচের রেজাল্ট কি হতে পারে, প্রেডিকশনটা জানতে চাই, এবং ঠিক কেন আপনার প্রেডিকশনের পিছনে কারণগুলো। দেখেন, আমি ফ্রান্স অবভিয়াসলি ওভারওয়েলমিং ফেভারিটস, বাট একটা জিনিস, ফ্রান্স আসলে স্পেনের মতো পরীক্ষার সামনে পড়েনি, এবং তারা কত দূর রেডি, স্পেশালি মিডফিল্ডটা। হ্যাঁ, ফ্রান্সে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বেশি স্পেনের থেকে, বাট স্পেন আমরা বারবার দেখেছি যে ওদের পেশেন্স, শেপ, সিস্টেম, ডিসিপ্লিন সব কিছু 0 to 90 মিনিটস একই থাকে, প্যানিক করে না। আমি স্পেনকে এগিয়ে রাখবো সারপ্রাইজিংলি। এন্ড স্কোর লাইন 2-1 টু ফ্রান্স, স্পেন। এন্ড এটা কি 90 মিনিটের মধ্যে নাকি 120 মিনিটের মধ্যে? 120। 1-1 থাকবে, স্পেন হয়তো একটা গোল বের করে নেবে। আমার প্রেডিকশনটা এরকমই, 90 মিনিট পর্যন্ত 1-1 থাকবে, এরপর হয়তো টাই ব্রেকে গেলেও যেতে পারে, তখন হয়তো স্পেন একটু এগিয়ে থাকলেও থাকতে পারে। থ্যাংক ইউ রুবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্লেজার। এই ছিল আজকের পর্বে বিশ্বকাপের ম্যাচগুলো রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে। আগামীকাল আবারও একই সময় হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।